This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রহস্য মৃত্যুর খবর দিয়ে শুরু করব। কলকাতায় আসার পথে হাসনাবাদে কিশোরের রহস্য মৃত্যু। এসএসকেএমে উত্তেজনা। মৃত কিশোরের নাম দেব ঘোষ, যার বাড়ি হাসনাবাদের নোয়াপাড়ায়। বয়স 15 বলে আমরা জানতে পারছি। সপ্তাহে 3 দিন রবীন্দ্র সরোবরের কাছে একটি মাঠে ক্রিকেট প্র্যাকটিস করতে আসতো। গতকাল সকালেও দেব হাসনাবাদ থেকে নদী পার করে কলকাতায় আসছিল বলে খবর পাওয়া যায়। বাসে করে আসছিল। পরিবারের অভিযোগ, বাসে বাসন্তী হাইওয়ে ধরে সায়েন্স সিটির কাছে পৌঁছানোর পর 5 দুষ্কৃতী তাকে মারধর করে, মোবাইল ফোন, ওয়ালেট কেড়ে নেয়। প্রগতি ময়দান থানার এক হোমগার্ডকে জানানো সত্ত্বেও বিষয়টিতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। আমি ঠিক এই অভিযোগ নিয়ে আমার সহকর্মী সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, এই অভিযোগ আসছে যে তার বাড়ির তরফ থেকে জানানো হচ্ছে যে থানায় জানানো সত্ত্বেও কোনো গুরুত্ব দেওয়া হয় না। এরপর বাড়ি ফেরার জন্য সে বাসে উঠে পড়ে, কিন্তু মাঝপথে অসুস্থ বোধ করায় মিনাখা থানার সামনে নেমে পড়ে। আর কি জানা যাচ্ছে? একদমই, দেখো, হোমগার্ডে যেটা পরিবারের লোকজনের অভিযোগ, যদি হোমগার্ড যদি এই সময় গুরুত্ব দিত তাহলে হয়তো এই 15 বছর বয়সী দেব ঘোষের প্রাণ বাঁচানো যেত, কিন্তু সেটা করেনি। উল্টে তাকে বাস ধরিয়ে দেয় হাসনাবাদ চলে যাওয়ার জন্য, এবং মিনাখার সামনে যখন যায় তখন সে অসুস্থ হয়ে পড়ে। পরিবার পরিজনদের এটাই অভিযোগ যে পুলিশ যদি সঠিক সময় কাজ করতো, এবং যদি মিনাখা থানার যে পুলিশ তাকে হাসপাতাল দেখিয়ে দিয়েছে অথচ আসলে ভর্তি করায়নি, তাহলে তাকে প্রায় 10 থেকে 11 ঘন্টা হাসপাতালের সামনে যে দোকানের সামনে বসে পড়ে থাকতে হতো না অচেতন অবস্থায়। শুধু এখানেই শেষ না সুজিত, এসএসকেএমই যখন মারা যায় তখন প্রপার ময়নাতদন্ত না হয়ে, পরিবারের সঙ্গে কথা না বলে পুলিশের তরফে দেহটিকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল। অর্থাৎ গোটা ঘটনাতেই কিন্তু পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এবং সেই কারণেই আজকে তাদের প্রতিবেশীরা এবং লোকজন এবং তার বাবা মা ব্যাপক বিক্ষোভ দেখায় এসএসকেএম হাসপাতালের ভিতরে। কেন তাদের কোল খালি হয়ে গেল এবং কেন এইভাবে পুলিশের আচরণ, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে অনেক বেশি মানবিক হতে বলছে, তারপরেও পুলিশ কারো গুরুত্ব দিচ্ছে না, তারই কিন্তু মূলত তারা দাবি তুলতে থাকেন, এবং যে পুলিশ কর্মীরা মূলত গুরুত্ব দেয়নি তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। আর যে ঘটনা ঘটেছে তার পেছনে যে তাদের ছেলেদের খুন করা হয়েছে এবং শুধুমাত্র পার্স এবং মোবাইল ছিনতাইয়ের জন্য, সেই দাবিও তারা তুলতে থাকেন। তাদের ছেলেকে খুন করা হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি তারা এদিন এসএসকেএম হাসপাতালে তুলতে থাকেন। শুভজিৎ। ধন্যবাদ শান্ত। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম। দেবের মামা এবং তার বাবা কি বলেছেন শোনাই আপনাদের। টুকু বলতে পারি, আমার ছেলে কালকে আসছিল দেশ থেকে, আস্তে আস্তে তারপরে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার সায়েন্স সিটির ওখান থেকে সকালে যা শুনেছি ছেলের মুখে, সায়েন্স সিটির ওখান থেকে 4-5 জন ধরে নিয়ে গেছিলো, ফোন আর মোবাইল কেড়ে নিয়েছে, তারপরেও আর কিচ্ছু জানে না, ছেলের খুঁজে পাইনি। আজকে সকালে আমাদের মালঞ্চের ওখান থেকে পেয়েছি খুঁজে, ওখান থেকে খবর পেয়েছি, পেয়ে মিনাখার ওখানে হসপিটাল থেকে ছেলেকে পেয়েছি কাছে, নিয়ে আমরা ওই হসপিটালে এসেছি। মানে মিনাখা আসলে পৌঁছল, একটা রিক্সাওয়ালা পৌঁছে দিয়েছে। না না না, ও চেনে না। হাসনাবাদ থেকে আসে আমাদের লেক স্টেডিয়ামে, সপ্তাহে 3 দিন খেলা করে, ক্রিকেট খেলে, ও ভালো খেলোয়াড়। আর খেলতে আসছিল, সায়েন্স সিটি মনে লেনেছে, তারপরে খুঁজে পায় না। বাসে করে আবার ওই ক্ষমতা আছে, বাসে করে ওখানে মিনাখা হসপিটাল অব্দি গেছে, পুলিশ ওখানে ভর্তি করেছে। তখন মা গিয়ে ওর বাবা গিয়ে নিয়ে আসে হসপিটাল থেকে, গাড়িতে করে যখন নিয়ে আসে, ও বলছে মা আমাকে কি খাবিছে আমি জানি না, হাতে পুরো ফুটো আছে। তারপর ও নাকি বলেছে হোমগার্ডকে, স্যার আমার মোবাইলটা আর মানিব্যাগ না 5টা ছেলে বের করে নিয়ে আমাকে নিয়ে চলে যাচ্ছে। কে আরা বলে হোমগার্ডটা ওখানে বসে গেছে। স্বাস্থ্য ভবনের সামনে বিজেপির প্রতিবাদ সভার মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগ, মানে এই বাধা দেওয়ার অভিযোগ, মঞ্চ বাঁধতে না দিলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে এসে মঞ্চ বাঁধবেন বলে বিজেপি নেতৃত্ব দাবি করছে। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে কাল বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি। সেই প্রতিবাদ মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ। আমার সহকর্মী সত্যজিতের কাছে আরো কিছু ডিটেল রিপোর্ট রয়েছে। সত্যজিৎ।
একেবারেই আগামীকাল অর্থাৎ সোমবার 1টা থেকে 5টা পর্যন্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদ করবেন বলে আগেই ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক বিজেপি কর্মী সমর্থকরা তারা আজকের স্বাস্থ্য ভবনের সামনে আসেন সন্ধ্যায় এবং মঞ্চ বাঁধার কাজ করছিলেন। তাদের অভিযোগ যে পুলিশ এসে তাদেরকে বাধা দেয় এবং তাদের যে পারমিশন সেই বিষয় নিয়ে তাদের সঙ্গে বাদানুবাদ চলে, কিন্তু কতক্ষণে তারা মঞ্চ বাঁধবেন সেটা যেমন প্রশ্ন আছে, তেমনি তারা যেমনটি জানাচ্ছেন যে যদি পুলিশ বাধা দেয় সেই বাধা অতিক্রম করে তারা এখানে মঞ্চ বাঁধবেন এবং প্রয়োজনে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আসবেন এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে মঞ্চ বাঁধবেন এবং আগামীকাল তারা বিক্ষোভ দেখাবেন, অর্থাৎ বিক্ষোভ দেখাতে তারা অনর বলেই কিন্তু জানাচ্ছেন। শুভজিৎ। ধন্যবাদ সত্যজিৎ। অন্যদিকে সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে উস্কানি, মানে লাগাতার উস্কানি, সেটা থামছে না। বিজিবি, সেই বিজেপির মদতে সেখানে তাণ্ডব চলছে, একটার পর একটা সেই ঘটনা আপনাদের সামনে। মানে উস্কানি দেওয়ার চেষ্টা করছে তারা, ভাবছে যে বিএসএফ বোধহয় রেগে গিয়ে এবার কিছুটা পদক্ষেপ করবে, না, সেই ফাঁদে পা না দেওয়ার জন্য বিএসএফ তরফ থেকেও কড়া অবস্থান নেওয়া হয়েছে। হামলা, এই যে তারা যে উস্কানিমূলক আচরণ করছেন, সেই হামলার ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন। এদিকে গতকালের পর আজও সুখদেবপুর থমথম, সেখানে গ্রামবাসীরা তারা আবার অভিযোগ করছেন যে টাকা নিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদত দিচ্ছে বিজিবি। কত টাকা? মাত্র 50 টাকা নিয়ে, এটাও জানতে পারা যাচ্ছে। শিলিগুড়ি জলপাইগুড়ির যে কাঁটাতারহীন সীমান্ত, সেখানে নজরদারি আরো বাড়ানো হয়েছে। অন্যদিকে চিকেন স্নেক, সেই চিকেন স্নেক নিয়ে বিএসএফ এই মুহূর্তে বিশেষভাবে সতর্ক রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে আবার টেনশন। উত্তরবঙ্গের প্রান্তিক জেলা মালদার সীমান্ত এলাকায় তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবির মদতেই চলছে হামলা, এমনটাই অভিযোগ। শুক্রবার রাত থেকে সুখদেবপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলা সেই ছবি ভাইরাল। অস্ত্র হাতে বাংলাদেশিরা, সেখানে আবার পাহারায় বিজিবি। যদিও TV9 বাংলা সে ভিডিও সত্যতা যাচাই করেনি। মালদা সুখদেবপুরে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। সেই ফাঁকা জায়গা দিয়েই এদেশে ঢুকে পড়ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। কাঁটাতার থেকে একটু পরেই যেখানে ফাঁকা জায়গা, সেইখানে কিন্তু গর্ত, অনেকটা সুড়ঙ্গের মতো তৈরি করে রাখা হয়েছে। আর এই পথ দিয়েই মূলত বাংলাদেশি দুষ্কৃতীরা খুব সহজে ঢুকে পড়ছে এবং সহজে ঢুকে পড়ার পরেই এখানে অবাধে লুটপাট চালাচ্ছে। শনিবারের পর রবিবারও থমথমে সুখদেবপুর। টাকা নিয়ে ওই এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদত দিচ্ছে বিজিবি, এমনই মারাত্মক অভিযোগ সুখদেবপুরের বাসিন্দাদের। অভিযোগ, বিজিবির মদতে ভারতে ঢুকে লুটপাট চালিয়ে ফিরে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। বারবার এভাবেই হামলা চালাচ্ছে তারা। প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে 50 টাকা করে নেয় এবং তাদের মাধ্যমেই, তাদের সাহায্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা এই পথ দিয়ে ঢুকে পড়ে। এবং আমি যে পথ দিয়ে হেঁটে আসছি, এই দূরে দেখা যাচ্ছে সেই পথ এবং কাঁটাতার বিহীন সেই রাস্তা, যেখানে গর্ত করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে খুব সহজে তারা ঢুকে পড়তে পারে এবং যখন তখন তারা ঢুকে পড়ছে এবং হামলা চালাচ্ছে। ওরা পয়সা নেয় ওই দিককার বাংলাদেশের পাবলিকের কাছে। বর্ডার গার্ড বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন পয়সা নেই? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে। ওরা আপনার যেটি টাকা দিল ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। এলাকাবাসীর দাবি, শুক্রবার রাত থেকে সীমান্তে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। অনুপ্রবেশের চেষ্টা হয়, রুখে দাঁড়ান গ্রামবাসীরাও। বাংলাদেশিদের তাড়া করলে পাল্টা চলে বৃষ্টি। নিজেদের ফসল সবজি বাঁচাতে পেটের তাগিদে বাধ্য হয়েই এবার প্রতিরোধ করে জোট বেঁধেছেন সুখদেবপুরের মানুষ। বর্ডার টোপলে আমরা রেডি আছি, তৈরি আছি সব। বিএসএফ আমরাকে বাধা দিচ্ছে যে গন্ডগোলটা করিও না, কিন্তু ব্যাপার হয়েছে আমরা কিন্তু ফসল রুখতে হবে। রোডে গেছিলাম তো, 5 জন ছিলাম অতেই, তারপরে বিএসএফ এর গেল। কি নিয়ে লড়ছেন আপনারা? ইট পাথর হাঁসুয়া। এদিকে বিএসএফ কর্তারা গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। বিজিবি বা বাংলাদেশিদের পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিএসএফ এর। আরো নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তপ্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর, তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে।
বদ্দাপাড়ার জিহাদিদের নজরে চিকেন স্নেক। মালদার পাশাপাশি ফাঁসিদেওয়া এলাকায় কাঁটাতার বসতে বারবার বাধা বাংলাদেশের। ফুলবাড়ি এলাকা নিয়েও চিন্তায় সীমান্তরক্ষী বাহিনী। শীতের সময় কুয়াশার সুযোগ নিয়ে যে কোনো অস্থিরতা রুখতে সতর্ক রয়েছে বিএসএফ। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। তবে এই যে মালদার সুখদেবপুর দেখলেন, শুধুমাত্র কিন্তু মালদার সুখদেবপুর নয়, মুর্শিদাবাদ সীমান্তের দিকে যদি আমরা তাকাই, সেখানে ভগবান গোলার নির্মলচর, সেই নির্মলচরেও কিন্তু অশান্তির আবহ। ভারতে ঢুকে ফসল নষ্ট করছে তারা, ভারতীয় কৃষকদের ভয় দেখাচ্ছে তারা। মারধরের অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ, বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ। ফসল বাঁচাতে তাই অস্ত্র হাতে পাহারায় বসেছেন এই মুহূর্তে এই নির্মলচরের বাসিন্দারা। ভারত বাংলাদেশ সীমান্তের 125 কিলোমিটার মুর্শিদাবাদ জেলায় পড়ছে। এর মধ্যে 45 কিলোমিটারের বেশি এলাকায় কাঁটাতার দেওয়া নেই। সেই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা নির্মলচরে ঢুকে পড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু তাই নয়, সেখানে ঢুকে ফসল নষ্ট, লুটপাট, মারধরের অভিযোগ। গত কয়েক মাসে অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়েছে। এদিকে সীমান্তে 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় বাংলাদেশি ছাউনি তৈরি করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। এবার কি হচ্ছে, বাংলাদেশের কিছু মানুষ এসে ওরা এসে আমাদের মানুষদেরকে আরো অত্যাচার করছে, মারধর করছে। এবার গরু মোষ দিয়ে ওরা ফসল আমাদেরকে খেয়ে নিচ্ছে, এবার কেটে নিয়ে চলে যাচ্ছে। শনিবার নির্মলচরে 20-25 জন বাংলাদেশি দুষ্কৃতী হামলার চেষ্টা করে বলে অভিযোগ। আমরা বেসরকারি হোটেলে ছিলাম, ওরা 20-25 জন আক্রমণ করা চাচ্ছিল। কালকে আক্রমণ করার জন্য এসেছিল। কোন জায়গাটা, এলাকাটা? ওটা হচ্ছে আপনার খচ্চাবার সামনে, মানে এই নির্মলচরে। হ্যাঁ, নির্মলচর বাদ দেখার পর তো বেসরকারি ডেকে গেলাম। এবার আমরা দেখি একটু হোটেল দূরে বেসব দেখে বেশিরভাগ ঢুকে চাপ দিচ্ছে আমাদেরকে, মানে ঢোকার চেষ্টা করছে। তা আমাদের ভারতের বিএসএফ বলেছে যে না, আমরা এক চিনকি জায়গা ছাড়বো না। ভারত বাংলাদেশ সীমান্তের রানীতলা থানার অন্তর্গত এই নির্মলচর এলাকায় এখানকার এক কৃষককে মারধর করার অভিযোগ উঠেছিল বাংলাদেশিদের বিরুদ্ধে। তার সঙ্গে আরো একবার কথা বলি, কি ঘটেছিল সেই। আমরা বর্ডার সীমানায় চৌকিদার, মাঠ চৌকিদারি করে আমরা ফসল রক্ষা করার জন্য তারা আক্রমণ করে, মারে, মারধর করে, এমনকি 2 জনকে মারে ফেলে দিয়েছে শট করে। বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন ভারতীয় কৃষকরা। নিজেদের জমি দখলমুক্ত করতে গিয়ে বারবার বাধার মুখে শিয়ালদা ডিভিশনের ডিআরএম। এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারবার শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক কুমার নিগম দখল হয়ে যাওয়া জমি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন। এমনকি শিয়ালদা ডিভিশনের কর্তারা বিশেষ ইন্সপেকশন ট্রেনে দখল হওয়া জমি দেখতে গেলে মাঝপথ থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পূর্ব রেল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তাহলে ইতিমধ্যেই বর্ধমান শাখায় বিস্তীর্ণ অংশে লাইনের দুপাশে ফেন্সিং করে দেওয়া হয়েছে, মূলত ট্রেনের গতিপথ বাড়াতে এবং দুধার দিয়ে আচমকা গাড়ি রেল লাইনে ঢুকে পড়তে, সেই ঢুকে পড়া আটকাতে এই ধরনের ফেন্সিং গোটা শিয়ালদা ডিভিশন জুড়েই রেল কর্তারা চাইছেন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের একাধিক লাইনের পাশে রয়েছে রেলের জমি, আর সেই জমি বছরের পর বছর দখল হয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই রেলের উন্নয়নে এখন সেই জমি প্রয়োজন, রেলের গতি বৃদ্ধির জন্য সেই জমি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর সেই জমি যখন পুনরুদ্ধার করতে যাওয়া হয় ডিআরএম এর তরফে, তখন নানান সময় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। কিন্তু প্রশ্ন উঠছে, বারবার করে রেলের তরফে রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হয় সহযোগিতা করার জন্য, কিন্তু সেই সহযোগিতা আজ পর্যন্ত মেলেনি। ডিআরএম যখনই যাচ্ছেন সেই দখল হয়ে যাওয়া জমিগুলি
দেখার জন্য বা কিভাবে এগুলি পুনরুদ্ধার করা হবে তা নিয়ে আলোচনা করার জন্য তখনই নানা রকম বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শিয়ালদহ ডিআরএমকে। এই অবস্থায় আদৌ দখল হয়ে থাকা জমিগুলো উদ্ধার করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আর দখল হওয়া জমি যদি উদ্ধার করা না সম্ভব হয় তাহলে ট্রেনের গতি যেমন বাড়বে না, তেমন নতুন লাইনও পাতা সম্ভব হবে না বলে রেলের তরফে জানানো হয়েছে। ক্যামেরায় বিনোদ সিংহের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। তাদের ইন্সপেকশন কার আশ্চর্যজনকভাবে আটক করা হয়েছে। কারা আটকেছে? যাদের সিকিউরিটির জন্য এই স্টেপটা নেওয়া হয়েছিল, কারণ ওখানে বেশ কিছুদিন ধরে কিছু রানোভারের ঘটনা ঘটছিল, জাস্ট বিকজ অফ এনক্রোচমেন্ট অ্যান্ড ট্রেসপাসিং। টু রেইন অন দ্য ট্রেসপাসিং আমরা করি যে ওই গার্ডওয়াল দিই বাইরে, তারপরে এটা অনেক জায়গায় চলছে। আমরা কনস্ট্যান্ট লোকাল অথরিটির টাচে আছি, সবসময় আমরা লোকাল অথরিটি, লোকাল পুলিশ অথরিটি, স্থানীয় স্বেচ্ছাসেবী তাদের নিয়ে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, করে কিছু লাভও হয়েছে। কিন্তু প্রবলেমটা আমরা মূলোৎপাট করতে চাই। এগুলো বেকারের কথা, প্রচুর জায়গায় রেল তুলে দিয়েছে, প্রচুর জায়গা আছে, এই তো সেদিন রামপুরহাটে তুলে দিয়ে, এগুলো বেকারের কথাবার্তা, এগুলো হচ্ছে পলিটিক্যাল কথাবার্তা। হ্যাঁ, গরিব মানুষকে আমরা সবসময় সমর্থন করি। আপনি এতদিন বসতে রাখলেন, রাতারাতি তাদের তুলে দেবেন, তারা শীতের মধ্যে যাবে কোথায়? কোথাও একটা পুনর্বাসন দিয়ে আপনি করুন। এক্ষেত্রেও আবার যদি বলে এবার কোর্টে ফোর্টে চলে গেলে মুশকিল, আবার কোর্ট বলে দেবে যে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে জমি দখল করে নাও। হ্যাঁ, এইভাবে তো একটা সরকারের কাজ হতে পারে না। না, সরকারের কাজ লেঠেল দিয়ে সবসময় পরিচালনা করা নয়। আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। আইন শৃঙ্খলা যদি তারা পালন না করে কি ঘটনা ঘটবে? এটাই ঘটবে। এই রাজ্য চাই স্থিতিশীল, মানে কোথাও গতিহীন, কোথাও গতি চায় না। অন্যদিকে তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দলেরই নেতা কর্মীদের, তাও আবার মুখ্যমন্ত্রীর ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতারণার অভিযোগ মালদার তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকার বিনিময়ে চাকরি, রেশনের ডিলারশিপ, এমনকি দলে পদ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে বলেই অভিযোগ। প্রতারিত তৃণমূল নেতা কর্মীরাই বাদ নেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানও। তৃণমূলের বিভিন্ন সভা, দলীয় কর্মসূচিতে প্রতারণার ছক কষা হয়। দলের জেলা বা ব্লক স্তরের নেতা কর্মীদের টোপ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী, অভিষেক ও ডিজিপির কাছে অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। মালদার পুলিশ সুপারের কাছেও তারা অভিযোগ দায়ের করেছেন, যদিও এই সব অভিযোগ অস্বীকার অভিযুক্ত তৃণমূল নেতার। বললো যে আমি মুখ্যমন্ত্রীর যে বড় দাদা অজিত ব্যানার্জি, তার যে পিএ, তার সঙ্গে আমার খুব একটা ভালো আন্তরিক সঙ্গে, তার সঙ্গে আমি থাকি পিএ হিসেবে। এরপরে এই বাস্তব মিত্র অজিত ব্যানার্জির যে পিএ, বাস্তব মিত্র এক্স ফুটবলার, নিজে পরিচয় দেয়, তার বাস্তব মিত্র পিএ হিসেবে সাজু এখানে থাকে, করে দিবে, মিসেসে কন্ট্রাকচুয়ালের কাজ করিয়ে দিবে, আর আমার বন্ধু ট্রান্সফারটা করিয়ে দিবে। এই জন্য একটা 2,85,000 টাকা আমি অনলাইন পেমেন্ট করি। এরপরে কলকাতায় আমাকে লেক মল, বিভিন্ন মলে বাস্তব মিত্রর সঙ্গে মিটিং করিয়ে দেয়। বিধানসভার সামনে গিয়ে টাকা দিয়ে এসেছিলাম, দাদাও গিয়ে দিয়ে এসেছিল। বিধানসভার সামনে, বিধানসভার ভিতরেও আমাকে নিয়ে গেছিল, মোবাইল টোবাইল নিয়েতে দেয়নি। আর বিধানসভার ভিতরে গিয়ে আবার বাইরে নিয়ে আসলো, আবার বাইরে এসে ওই টাকাটা ওই সাজুকেই দিয়েছিলাম। আমার মতো যারা প্রতারিত হয়েছে এখানে অনেকে, তারা সবাই আমরা মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি স্যারের কাছে আমরা দ্বারস্থ হচ্ছি যে উনি যাতে আমাদের ব্যাপারটা মানে মানবিকতার খাতিরে দেখুন। না ফালতু কথা, এইসব রং ইনফরমেশন। তো আমি যে সমস্ত বিষয় নিয়ে জানি না, আপনি এই এলিগেশন গুলো আমি জানি না, তো এগুলো তো আমার বিষয় নয়। এখন কাকে ফোন করেছেন, কারা কি করছে না করছে, সেটা তো আমার পক্ষে জানাটা সম্ভব নয়।